এইটা হচ্ছে চায়ের বীজ। এই বীজটা থেকে চায়ের যে চারাটা এটা উৎপাদন করা হয়। হ্যালো গাইস, রিপোর্ট ভিডিও। নতুন যাত্রা শুরু হয়ে গেছে, যে সেনাবাহিনী রেডি, আর এই যে এই দিকটা মেশিন গান, স্ট্যান্ড গান সব রেডি। এখন গন্তব্য এখনো জানি না, তারা যেদিকে নিয়ে যায় আজকে ওই দিকেই যাবো। আবার দে বাইকে এখন মোটার একজন বসবে, এই জন্য তুই এখন মোটার অন্তর্ভুক্ত। দুঃখ, আমি মোটো হয়ে গেলাম। মোটা হলে এখন সুবিধা, কারণ বাইকে যেটাতে হচ্ছে চিকন মানুষ আমার মতো যারা আছে তারা দুইজন, এই যে আমি আর ফরিদ, এরকম যারা আছে তারা দুইজন করে, আর এই যে আরে হ্যাঁ, ও নিজের সেভ করার জন্য বলতেছে মোটার অন্তর্ভুক্ত। আরেকজন মোটা পাওয়া গেছে, হ্যাঁ মোটার তালিকায়। মিন্টু তুমি? আমি মোটা হয়ে যাচ্ছি, এখন সবাই আমাকে চিকন বলে। একমাত্র চিকন নো ভাই, আমার তো চিকন কি হয় না। এখন বিষয় হচ্ছে যে মোটা আজকে সেই সুবিধাবাদী। এখন এই যে তার নাকি পেট মোটা, পেট করে দেখে মোটা দেয়া যায়, কিন্তু আমি চিকন। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এই যে একদম সৎ লোক পাওয়া গেছে। যারা মোটা কুটার লোক, আসলে আমি কিন্তু মোটা, কিন্তু আমার কেউ মোটা বলে না, আমি চিকন বলে আমাকে দুইজনের সাথে দিয়ে দেয়। 96% অবশ্যই অন্তত 5% কোটার মোটা রাখা উচিত ছিল। তো এই পর্যন্ত আমি এই বডি নিয়ে কোনো জায়গায় ভালো একটা পজিশনে থাকতে পারি নাই। সব সময় দুইজনের ভিতরে, মানে এক বাইকে তিনজন, মানে আমি ওখানে আছি, কারণ কি আমি চিকন। তো এই জন্য আজকে এক একজন এক এক ভাবে নিজেকে মোটা দাবি করতেছে। আমিও মোটা, আমার পেট মোটা। যদি খুবন ভাইয়ের কাছে ভিডিওটা বন্ধ করে আমি আর একটা কোটার অধিকারী হয়ে আজকে মিন্টু আছে তো মোটা, আমিও মোটা, তার মানে সবাই গাড়িতে দুইজন করে যাবে। এখন দেখা যাক, যে বসবে তিনজন তারাই চিকন। যাত্রাপথে এখন বিরতিতে আছে সবাই। টি গার্ডেনে আমরা ছবি তোলার জন্য ব্রেক নিয়েছি। তো এই যে ছবি তোলার জন্য সবাই যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই টি গার্ডেনে কিছু ফটোশুট করব, তারপরে আমাদের যে মূল গন্তব্য সেখানে যাবো। তো গন্তব্যটা শুনছি নিউজিল্যান্ড, তো নিউজিল্যান্ডে যাবো আমরা। এখন কেন নিউজিল্যান্ড যাওয়ার পরে বলা যাবে। এই প্রথম মাসুম হবিগঞ্জ আসলি, তোর এই বিষয়ে? আমি হবিগঞ্জে প্রথম না, হবিগঞ্জ তুই ইয়ার এখানে প্রথম আসছিস, সাগার এখানে। তো আমরা সবাই এখন তেলিয়াপাড়া চা বাগান হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই যে পিছনে আমাদের সকল বাইক আছে, আর আমরা এই বাইকে আছি তিনজন, এবং পিছনে যে বাইকগুলো আছে আমাদের সবারই এখন গন্তব্য হচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু কথায় আছে যে গন্তব্য থেকে রাস্তা বেশি সুন্দর হয়, এটাই হচ্ছে তার প্রমাণ। আশেপাশে যদি আপনারা একটু ভালো করে তাকান, দেখতে পারবেন যে দুই পাশে হচ্ছে সবুজের গালিচা যেটাকে বলে। অ্যাকচুয়ালি চা বাগানের যে সৌন্দর্যটা, এটা কিন্তু এই বর্ষার মৌসুমেই দেখা যায়। এবং আমরা এই ভরা মৌসুমে, চায়ের যে ভরা মৌসুম বা সিজন, এই সিজনটা দিয়ে আমরা এখানে আসতে পেরেছি। এই জন্য চা বাগানের সৌন্দর্যটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই চা বাগানের মধ্য দিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে নিউজিল্যান্ড। এইটা হচ্ছে পাম বাগান। তো চা বাগানের ভিতরে পাম বাগান আমি এই প্রথম দেখলাম। এই যে গাছ, সাধারণত আমরা যেই ধরনের গাছ দেখে অভ্যস্ত, এখানে কিন্তু গাছগুলো অনেক বড়। সবাই যাত্রাপথে বিরতি নিয়েছে, এর কারণ হচ্ছে এইখানকার যে চাটা এটা হচ্ছে স্পেশাল, আর আমরা এই স্পেশাল চা খাওয়ার জন্য এখানে সবাই বসছি। এই ট্যুর থেকে এসে আমরা নতুন ব্লগারের আবিষ্কার করতে পেরেছি। এই যে আমাদের নূরে আলম মাসুম, সে হচ্ছে আমাদের নিউ ব্লগার। চলে আসছে আমাদের সেই বিখ্যাত চা। যদিও আমি কখনো দুধ চা খাই না, আমি সবসময় রং চা খাই এবং উইদাউট সুগার। চাটা নাকি স্পেশাল, এই জন্য এটা হচ্ছে আমি ট্রাই করবো এখন। চাটা আসলে ভালো লাগতেছে, সবাই স্পেশাল বলছে বলে বলছিলাম। তো আমি সবসময় হচ্ছে রং চা খাই চিনি ছাড়া, কিন্তু এই দুধ চাটা সিরিয়াসলি স্পেশাল লাগতেছে, ভালো লাগতেছে চা। আর আমরা আমাদের গন্তব্যের মাঝে এখন রেস্ট নিয়েছি বা গ্যাপ দিয়েছি শুধুমাত্র এই চাটা খাওয়ার জন্য। কারণ গতকালকে এখান থেকে চা খাওয়া হয়েছিল, এই চাটা সবার কাছে বেশ ভালো লাগে, এই জন্য আজকে সবাই এখানে বিরতি নেয় এই চাটা খাওয়ার জন্য। তো আমার কাছেও চাটা অনেস্টলি বেশ ভালোই লাগতেছে। এটা হচ্ছে কাঁচা পাতি দিয়ে তৈরি করা চা, যার কারণে এই চাটা অন্য চা থেকে স্পেশাল। এখন বিকেলবেলা যে সবাই যার যার যতটুকু অর্জন, খুবই সামান্য বলা চলে এটা, কারণ আমরা জানি যে চা শ্রমিকদের নামমাত্র বেতনে রাখা হয়। সবাই এখন যার যার অর্জন নিয়ে বাড়ি যাচ্ছে। তো এটাই হচ্ছে চা বাগানের সব থেকে সুন্দর দৃশ্য। আমাদের কাছে সুন্দর, কিন্তু এই সুন্দরের মধ্যেও মর্মান্তিক কিছু জিনিস লুকিয়ে থাকে। ওরা ওদের প্রত্যেকটা মানুষের শরীরের দিকে তাকালেই বোঝা যায় ওরা যে কি পরিমাণ অপুষ্টিতে ভুগছে।
জীর্ণ শীর্ণ দেহ। এর কারণ তারা ভালো করে দুমুঠো খেতেও পারে না, এই পরিমাণ নামমাত্র স্যালারি তাদের দেওয়া হয়। ওই যে সবাই এখন পরন্ত বিকেল, যার যার কাজ শেষে চা যতটুকু হয়েছে এগুলা বিক্রি করে জাস্ট লাকড়ি নিয়ে বাড়ি যাচ্ছে। এদের যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা জাস্ট নামমাত্র। প্রতি 18 কেজিতে 175 টাকা পারিশ্রমিক পায়। অর্থাৎ একটা শ্রমিক যখন 18 কেজি তার চা পাতা উত্তোলন করবে তখন তাকে 175 টাকা দেওয়া হবে, এবং এইটা সে যদি 3 দিনে করে তাহলে সে 3 দিনে মাত্র 175 টাকা ইনকাম করবে। এটাই হচ্ছে। তো আমি এর আগে যখন আসছিলাম তখন তারা হচ্ছে এই যে দৈনিক যে মানে লিমিট একদম মিনিমাম যে ইনকামটা, এটা তারা 300 টাকা করার জন্য আন্দোলন করছিল, কিন্তু সেটা তারা 300 টাকা করে নিতে পারে নাই। তারা হচ্ছে 175 টাকায় তাদেরকে দেওয়া হয়েছে, এবং 18 কেজির পরে যত কেজি চা উৎপাদন উঠাইবে তারা, এবং প্রতি কেজির জন্য 5 টাকা 25 পয়সার মতো তাদেরকে হচ্ছে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়, এটা ওভার টাইমের মতো। তো এই যদি হয় অবস্থা, একটা লোক যদি একদিনে 18 কেজি চা উৎপাদন করে তাহলে সে মাত্র 175 টাকা পায়। এটা কিন্তু একদম মিনিমাম একটা অবস্থা, কি বলে প্রাইস, একদম মিনিমাম একটা স্যালারি। এই স্যালারিতে একটা মানুষ কিভাবে চলবে এটা আমি বুঝতে পারি। কারণ বর্তমানে জিনিসপত্রের যে দাম 175 টাকায় কারণ একদিন চলবে, এটা অসম্ভব। আমি এখন যে জায়গাটাতে আছি এটা আমার কাছে মনে হচ্ছে যে উইন্ডোজের যে প্রোফাইল পিকচারটা থাকে, একদম পিছনের ভিউটা পুরো ওই রকম। ওই যে একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরাটা হচ্ছে একটা বিস্তীর্ণ জায়গা। আর যার কারণে এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডে কিন্তু এরকম বিস্তীর্ণ জায়গা জুড়ে হচ্ছে ঘাস বা ঘাসের উৎপাদন হয় বা এরকম চারণভূমি থাকে। এই জন্য আমরা এরকম চারণভূমি যে এরিয়াটা আছে এটাকে আমরা নিউজিল্যান্ড বলি। এবং এই যে আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদার ট্রি। অর্থাৎ এটা হচ্ছে চা বাগানের চায়ের যে চারা, ওই চায়ের চারা উৎপাদনের জন্য এই মাদার ট্রি গুলা থেকে ওই যে উপরে বীজ আছে, এই যে এখানে ছোট ছোট বীজ দেখা যাচ্ছে, এই বীজগুলা থেকে হচ্ছে চায়ের বীজ উৎপাদন করা হয়, এবং এই বীজ দিয়ে হচ্ছে নতুন চায়ের যে চারা, ওই চারা উৎপাদন করা হয়, এবং এই চারা দিয়ে হচ্ছে নতুন নতুন আপনার চা বাগানগুলা তৈরি করা হয়। আর এইগুলা থেকে কিন্তু পাতা সংগ্রহ করা হয় না, কারণ এইগুলা হচ্ছে বীজ উৎপাদনের জন্য গাছ। তো আজকে মূলত আমাদের এইটাই ছিল গন্তব্য, এবং আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আমরা যদি এই দিকটা আপনাদের একটু দেখাই, এখানে ভিতরে যে ভিউটা অসাধারণ একটা ভিউ, কারণ বড় বড় গাছের চা গাছের মধ্যে আমরা যখন ছবি তুলবো সুন্দর হবে ছবিগুলা। আর এটা যে চা গাছ আমি কিন্তু প্রথমে বুঝতে পারি নাই। আমরা যার কাছে আসছি সাখাওয়াত, সে বললো আর কি যে এটা চা বাগান বা এটা হচ্ছে চা গাছ, কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি চা গাছ, কারণ চা পাতা তো দেখি বোঝা যায়। আর এই যে এইটা হচ্ছে চায়ের বীজ, অর্থাৎ এই বীজটা থেকেই চায়ের পাতা বা চায়ের যে চারাটা এটা উৎপাদন করা হয়। তো আমি আমার লাইফে ফার্স্ট চায়ের বীজটা আমি দেখলাম। আমি এতদিন কনফিউশনে ছিলাম যে অ্যাকচুয়ালি চায়ের যে গাছের চারা এটা তৈরি করা হয় কিভাবে, চায়ের ডাল থেকে নাকি বীজ থেকে। আমি কখনোই চায়ের বাগানে এরকম চায়ের বীজ দেখি নাই। তো এই জন্য আজকে আমরা মাদার ট্রির যে বাগানটা আছে এটাতে আসলাম, এবং চায়ের যে অ্যাকচুয়াল যে চায়ের বীজ যেটা থেকে হচ্ছে চায়ের চারা উৎপাদন করা হয় এটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটার ভিউ সম্পর্কে আমি যদি বলি, আসলে এটা চোখে না দেখলে বোঝা সম্ভব না, কারণ যে এই পাশটাতে আসে হচ্ছে সুন্দর একটা নদী, যেটা হচ্ছে যে পাহাড়ি ঢালু থেকে নেমে আসা নদী। আর এই পিছনের জায়গাটা হচ্ছে একদম উইন্ডোজের প্রোফাইল পিকচারের যে ছবিটা থাকে পুরো ওই রকম। আমরা এখন যে মাঠটাতে অবস্থান করছি এটার নাম হচ্ছে ডুমডুমিয়া মাঠ, আর এটা হচ্ছে হবিগঞ্জেরই একটা অংশ। তো আমি এখানে আরো 2 দিন থাকবো, এবং হবিগঞ্জের এরকম প্রত্যন্ত অঞ্চল ছোট ছোট জায়গা যেগুলোতে হচ্ছে সাধারণত পর্যটকদের পদাচরণ খুব কম, আমি ওই সকল জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।